সবাইকে ময়মনসিংহ আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো, উন্নত রসায়ন। এটি এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার। তো আমি সাইদুল প্রভাষক, রসায়ন ময়মনসিংহ আইডিয়াল কলেজ। আজকে আমরা বোর পরমাণু মডেল নিয়ে কথা বলবো। বোর পরমাণু মডেলে আমরা দেখছি রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ত্রুটি সমূহ ছিল, সেই ত্রুটি সমূহ দূর করে প্রিন্স বোর 1913 সালে পরমাণুর গঠন সম্পর্কে একটি নতুন মতবাদ প্রকাশ করেন, যেটি বোরের পরমাণু মডেল নামে পরিচিত। তো এই বোরের পরমাণু মডেল থেকে তিনি নিলস বোর তার মতবাদের প্রধান যে মতবাদগুলি ছিল, সেই মতবাদগুলির মধ্যে প্রথম হচ্ছে তিনি শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, সেকেন্ড হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, এবং এরপর হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ। চলো আমরা এই পেপারগুলি একটু ডিটেইলস দেখার চেষ্টা করি। নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির বা বৃত্তাকার পথ আছে, যাদের অবস্থান নিয়ে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এগুলিকে শক্তি স্তর বা ভরবেগ। একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন সমূহ শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। আমি আবার বলতেছি, শক্তি স্তর সম্পর্কিত মতবাদ দিতে যে নিলস বোর প্রথমে যেটা বললেন সেটা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে কতগুলো স্থির বৃত্তাকার পথ আছে, সেই বৃত্তাকার পথগুলিতে, অর্থাৎ তিনি বলেন নিউক্লিয়াস নামে একটা কথা বলেন যার চারদিকে ইলেকট্রনগুলি ঘুরবে। তো তিনি বলেন এই যে নিউক্লিয়াসের চারদিকে যখন ইলেকট্রনটা ঘুরবে, সেই কক্ষপথটা কেমন, সেটা একটা বৃত্তাকার কক্ষপথ। এই বৃত্তাকার কক্ষপথগুলিকে তিনি অরবিট বলেন। একটি নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় ইলেকট্রন সমূহ শক্তি শোষণ অথবা বিকিরণ করে না। অর্থাৎ ইলেকট্রন সমূহ যখন একই শক্তি স্তরে থাকে তখন সে শক্তি শোষণ করবে না, বিকিরণ করবে না। ওকে, এই শক্তি স্তর সমূহকে তিনি ইংরেজি KLMN দ্বারা প্রকাশ করা, এই শক্তি স্তর সমূহকে আমরা KLMN দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, অর্থাৎ K হইলে প্রথম শক্তি স্তর, L হইলে দ্বিতীয় শক্তি স্তর, M তৃতীয় শক্তি স্তর, এইভাবে ধারাবাহিকভাবে এগুলি আসবে। ওকে, তারপর আচ্ছা, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। নিলস বোর আরো বলেন, কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, যা এর পূর্ণ গুণিতক। কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট, এবং সেটা শক্তি স্তরের পূর্ণ গুণিতক। যদি ইলেকট্রনের ভর m, গতিবেগ v এবং বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ r হয়, তবে কৌণিক ভরবেগ mvr = n / 2πr, অর্থাৎ mvr = n / 2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, r ইলেকট্রনের ব্যাসার্ধ, n হচ্ছে শক্তি স্তর সংখ্যা। অর্থাৎ এখানে n এর মানটা হবে 1 2 3 4 5 এইভাবে। এবং যেখানে h আছে প্লাঙ্কের ধ্রুবক, আর π এর মান আমরা জানি, তাহলে 3.1416 আমরা সেইভাবে মানগুলি বসিয়ে এখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এরপরে আসো আমরা পরের পাঠে যাই, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। ইলেকট্রন একটি শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির বিকিরণ, এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তর ঘটলে শক্তির শোষণ হয়। শোষিত বা বিকিরিত শক্তিকে নিম্নরূপে আমরা দেখাতে পারি। এরকম যে যদি আমাদের এখানে এরকম হয় যে এখানে আমরা একটা নিউক্লিয়াস দিই, নিউক্লিয়াসের চারপাশে দুটো শক্তি স্তর দিলাম, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2। ইলেকট্রন যদি কখনো এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যাবে। আবার যদি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, তাহলে শক্তি বিকিরণ করে নিচের শক্তি স্তরে আসবে। এটাকে আমরা বলছি এই কারণে শক্তির বিকিরণ হচ্ছে। নিলস বোর পরমাণু থেকে কেন শক্তির বিকিরণ হয় সেটার একটা ব্যাখ্যা দিলেন। সেটাকে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি যে যদি শক্তির পার্থক্যটা ডেল্টা ই হয়, তাহলে E2 - E1 হবে আমাদের সেই শক্তি, কতটুকু শক্তি শোষণ বা বিকিরণ হলো সেটা আমরা এখান থেকে হিসাব করতে পারবো।
ওকে, এরপরে আচ্ছা বোরের এই যে মডেলের উৎকর্ষতার সাথে সাথে বোরের মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। আমি সীমাবদ্ধতাগুলি একটু দেখার চেষ্টা করি। বোর মডেলের বোর মডেল অনুসারে পরমাণুর অবস্থান ও গতিবেগ সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়। একটু আগে একটা সূত্রটা দেখলাম n(r)(n)(2)π। আমি আবার বলতেছি, একটু আগে আমরা যে সূত্র দেখলাম n(r)(n)(h)(2)π। এই সূত্রের মাধ্যমে আমরা যদি কোন একটা পরমাণুর ক্ষেত্রে তার ব্যাসার্ধ জানি তাহলে তার গতিবেগ নির্ণয় করতে পারবো। আবার যদি বেগ জানি তাহলে তার ব্যাসার্ধ তার অবস্থান নির্ণয় করতে পারবো, যেটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী যেটা মানে একেবারেই অসম্ভব। কারণ হাইজেনবার্গের অনিশ্চয়তা অনুযায়ী একই মানে কোনো ইলেকট্রনের একই সাথে তার অবস্থান এবং তার গতিবেগ নির্ণয় করা সম্ভব নয়। তার মানে নিলস বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটাকে সমর্থন করছে। এরপর বোর পরমাণু মডেল হাইড্রোজেন ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলি আছে তাদের মডেলকে ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মডেলে ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ যে সকল পরমাণুতে একাধিক ইলেকট্রন আছে সেই পরমাণুগুলি আমরা নিলস বোরের পরমাণু মডেলকে ব্যাখ্যা করতে পারি না। এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর মডেল অনুসারে মডেলকে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু হাইড্রোজেন ও অন্যান্য পরমাণু সমূহের আয়নের বর্ণালী পরীক্ষা করে দেখা গেছে যে প্রতিটি রেখা কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত থাকে। কিন্তু কেন এরকম বিভক্ত থাকে সেটার ব্যাখ্যাটা আমরা নিলস বোরের পরমাণু মডেল থেকে পাই না। এগুলি আমাকে পরবর্তীতে আরো বিভিন্ন ভাবে বিভিন্ন বিজ্ঞানীরা এগুলি সমাধান আমাদেরকে দিয়েছেন। ওকে, এরপরে আসলে কোয়ান্টাম সংখ্যা। নিলস বোরের পরমাণু মডেলটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে সাজানো। আমরা এখান থেকে এই কোয়ান্টাম সংখ্যাটা ব্যাখ্যা করব, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো কোয়ান্টাম সংখ্যা ব্যাপারটা কি দেখো, যে কোনো একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তর বৃহদাকার না বৃত্তাকার না উপবৃত্তাকার, হ্যাঁ, এই ইলেকট্রনটি নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না বিপরীত দিকে ঘুরতেছে, এইসব বিষয় প্রকাশের জন্য একটা সংখ্যার অবতারণা করা হয়েছে। এই সংখ্যাগুলিকে কোয়ান্টাম সংখ্যা নামে পরিচিত। তো অর্থাৎ পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস, প্রকরণ এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক প্রকাশক সংখ্যাসমূহ কোয়ান্টাম সংখ্যা। আমি আবার বলতেছি যে পরমাণু অর্থাৎ পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের পরমাণু শক্তি কোন একটা শক্তি স্তরে যে শক্তি স্তরে ইলেকট্রনটা আছে সেই শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস প্রকরণ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ কিভাবে আছে সেটাকে আমরা বিন্যাস প্রকরণ বলতেছি। নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রনটা আবর্তনের দিক, অর্থাৎ ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এগুলি আমরা প্রকাশ করি যা জিনিসের মাধ্যমে, সেটি হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা এখান থেকে বলতেছি পরমাণুতে একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। চারটা কোয়ান্টাম সংখ্যা কি? আমরা বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপরে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি বা অ্যাসেন্সিয়াল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। চারটা কোয়ান্টাম সংখ্যা আমাদের প্রয়োজন একটা পরমাণুতে তার অবস্থান তুলে ধরার জন্য। তো এখানে আমি সংক্ষেপে তাদের বর্ণনা দিচ্ছি যে বোরের মতবাদ অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে। কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তর থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। কক্ষপথ বা শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এত দ্বারা প্রকাশ করব, এখানে মানে 1 2 3 4 ইত্যাদি এইভাবে আমরা লিখব। তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান 0 হতে n - 1 পর্যন্ত, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করা হয়। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন থাকায় একটা বিদ্যুৎ ক্ষেত্র, তার প্রভাবে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের উপরে এই যে দ্বিমাত্রিক বিন্যাসটা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এল এর মান
শূন্য সহ প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত হতে পারে। আমরা মানগুলো নির্ণয় করে দেখব একটু পর। তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যে কোনো প্রত্যেকটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে প্লাস মাইনাস হাফ। আমি দেখাচ্ছি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার যে কোনো মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে প্লাস হাফ এবং মাইনাস হাফ। প্রত্যেকটা মানের জন্য দুটো করে অর্থাৎ এইভাবে মানগুলো আসবে। আমরা আউটগোয়িংতে যাওয়ার আগে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আরেকটু ডিটেইলস দেখব। আমাদের টোটাল 4টা কোয়ান্টাম সংখ্যা আমরা পেয়েছি। 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম ব্যাপার হচ্ছে স্পিন কোয়ান্টাম। আমরা ধরে নিই যে কোনো একটা মডেল, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি এইভাবে আসি যে n সমান যদি 1 হয় তাহলে আমরা বলবো প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর যদি হয় তাহলে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ n যদি 1 হয় তাহলে n 1 0, দ্যাট ইজ সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে 0। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয় তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0 হবে। আর সেই ক্ষেত্রে s এর মান হবে প্লাস মাইনাস হাফ। আবার সেইভাবে আমাদের যদি n 2 হয়, অর্থাৎ প্রথম কোয়ান্টাম সংখ্যা 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এখানে আমরা n 1 সমান যেহেতু 1 তাহলে l সমান হবে -1 0 এবং প্লাস 1। আর l যখন -1 হয় আমি একটু নিচে নিচে লিখি, এখানে l এর মান গুলো আমরা পেয়েছি 3টা। l এর মান 3টার মধ্যে কি -1 0 এবং প্লাস 1। l সমান যখন -1 তখন m সমান হবে, আমরা বলছি আমি ভুল বলে ফেলেছি, আমি n এর মানটা আগে বলে ফেলেছি। এটা হবে n সমান 1, কাজে l সমান হবে 0 এবং 1। l সমান যখন 0 তখন m সমান 0। আর যখন l এর মানটা 1 হয় তখন m ইকুয়াল টু হবে -1 0 এবং প্লাস 1। এবং n এর প্রত্যেকটা মানের জন্য s ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ, অর্থাৎ 0 যখন হবে তখন প্লাস মাইনাস হাফ, -1 যখন তখন প্লাস মাইনাস হাফ, এই শূন্যের জন্য প্লাস মাইনাস হাফ এবং প্লাস 1 এর জন্য প্লাস মাইনাস হাফ। এইভাবে সবার মধ্যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মানগুলোর মধ্যে এইভাবে নির্ণয় করতে হবে। তো তোমাদের আরো এখান থেকে অনেকগুলো জিনিস নির্ণয় করতে হবে। আমরা পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধান যখন করব তখন এখান থেকে আরো ধরনের সমস্যার সমাধান করব। এরপরে আসা যাক আববাও নীতি। আববাও নীতি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের জন্য একটা নিয়ম। এটা কি যে কোন একটা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ হয়, এই নিয়মকে আববাও নীতি বলে। অর্থাৎ আমরা প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন দেব, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন দেব। এই যে নিয়মটা, এটা আববাও নীতি। আববাও একটা জার্মান ভাষার শব্দ, এর অর্থ বেশিগান, অর্থাৎ প্রথমে নিচের দিকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে উপরে উঠে যাবে। ওকে, আববাও নীতির পর আমাদের আরো কয়েকটা নীতি নিয়ে কথা বলতে হবে। হুন্ডের নীতি। আসলে আজকে নীতিগুলো আমি দেখছি, নেক্সট ক্লাসে আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে আরেকটু ডিটেইলস কথা বলবো এবং নেক্সট গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো হুন্ডের নীতিতে আসো। হুন্ডের নীতি হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে প্রবেশ করে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকে। অর্থাৎ যদি আমরা জানি পি অরবিটালে টোটাল তিনটা পি অরবিটাল একসাথে থাকে, একটা হলো পি এক্স আর একটা পি ওয়াই একটা পি জেড। আর পি অরবিটালে যখন ইলেকট্রন যাবে তখন প্রথমে একমুখী ঘূর্ণনে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় থাকবে। এরপর যদি আরো ইলেকট্রন থাকে তাহলে তারা বিপরীত মুখী স্পিনে আরেকটা করে ইলেকট্রন প্রবেশ করবে। এই যে নিয়মটাকে আমরা বলি হুন্ডের নিয়ম। আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসের জন্য আরো একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেটাকে আমরা বলেছি পোলিন বর্জন নীতি। পোলিন বর্জন নীতি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আরেকটা নীতি। সেটা কি যে আমরা যদি এই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না, অর্থাৎ একই পরমাণুতে অবস্থানরত দুটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। ব্যাপারটা আমরা একটু দেখে নিই কিরকম। যে আমরা যখন ম্যাগনেসিয়ামের যে শেষ দুটো ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তাহলে আমরা ম্যাগনেসিয়ামের 11তম এবং 12তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাটা আমরা নির্ণয় করে দেখি। তাহলে আমরা বুঝবো যে বাকিগুলো অপেক্ষা করতে পারবে। তাহলে আমরা এখান থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখতে পারি। ম্যাগনেসিয়াম তার পারমাণবিক সংখ্যা 12, 1s2, 2s2, 2p6,
3s2 অর্থাৎ শেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে আছে। যেহেতু শেষ ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে আছে, যে 11তম ইলেকট্রনের ক্ষেত্রে শক্তি স্তর n, 12তম ইলেকট্রনের ক্ষেত্রে শক্তি স্তর n, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা মান n। যেহেতু s, কাজেই সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলবো সেই মান 0। আচ্ছা, এরপরে আসো, যদি আমাদের s হলে n এর মান 0 হলে আমরা জানি m এর মান 0 হবে। আর যদি আমাদের এখন 11তম ইলেকট্রনের ক্ষেত্রে s এর মানটাকে যদি আমি এখানে প্লাস হাফ ধরি, তাহলে অবশ্যই এখানে ধরতে হবে মাইনাস হাফ। অর্থাৎ তিনটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মানটা ভিন্ন। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান 1, কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা ভিন্ন। তো এইভাবে আমরা এখান থেকে এই জিনিসগুলি নির্ণয় করব। যাই হোক, এখান থেকে আসলে মাঝখানে ইলেকট্রন বিন্যাসের একটা পার্ট আছে। অর্থাৎ এখানে s হলে এর মান 0 হয়, কিভাবে হয় এগুলো নিয়ে আমাদের কিছু একটা বাকি আছে ইলেকট্রন বিন্যাস। এটা মূলত তোমরা হয়তো বা ছোট ক্লাসে ক্লাস 9 10 এ পড়ে আসার কথা, তারপর আমরা এখানে এটাকে রিভিউ করব এবং এটার উপর আমি আরো কিছু ক্লাস দেব। অর্থাৎ কিছু গাণিতিক সমস্যা আছে, এখানে বেশ কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো আমাকে সমাধান করতে হবে। তো আশা করতেছি নেক্সট ক্লাসে আমরা সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তো তার আগে পর্যন্ত সবাইকে এই পড়াগুলি শেষ করার জন্য বলছি, তোমরা ভালো করে লেখাপড়া করো, বাসায় কোনো প্রবলেম হলে ভিডিওর কমেন্টে জানাও, সলভ করার চেষ্টা করবো। তা না হলে ফোন করে জিজ্ঞেস করতে পারো, আমরা এগুলো সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ।